ইরানকে বাঁচাতে এবার সরাসরি এগিয়ে এলো ইউরোপের খ্রিস্টান দেশগুলো। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যারা শতাব্দীর পর শতাব্দী মুসলিমদের প্রতিপক্ষ ছিল, তারাই আজ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একসাথে গর্জে উঠেছে। আকাশপথ বন্ধ, যুদ্ধ পরিকল্পনা ভেঙে পড়া আর সরাসরি বার্তা দিয়ে তারা জানিয়ে দিয়েছে এই যুদ্ধ কেবল ইসরায়েলের স্বার্থে। এমন এক সময় যখন সৌদি আরব, আরব আমিরাতে নীরব, তখন ইউরোপের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি বিশ্ব রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? একটা সময় ছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক মেশিনারি চালু করলে পুরো পশ্চিমা বিশ্ব নীরবে তার সমর্থন করত। কিন্তু এবার সেই চিরচেনা ছবিটা উল্টে গেছে ভয়াবহভাবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউরোপের খ্রিস্টান দেশগুলো, বিশেষ করে স্পেন, ইতালি আর ফ্রান্স, তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় কিভাবে আমেরিকার ইরান আক্রমণের পরিকল্পনা ভেঙে গেল। সহজভাবে বলতে গেলে আমেরিকার অনেক যুদ্ধবিমান আর সামরিক সরঞ্জাম ইউরোপের দিক দিয়ে মধ্যপ্রাচ্যে যায়। এই দেশগুলোর আকাশপথ ব্যবহার না করতে পারলে তাদের পথ অনেক বড় হয়ে যায়, সময় বেশি লাগে, খরচ বাড়ে আর পুরো পরিকল্পনায় ঝামেলায় পড়ে যায়। মানে যুদ্ধ শুরু করাটাই অনেক বেশি কঠিন হয়ে যায়। যুদ্ধের ক্ষেত্রে সময়ের হিসাবটা যে কতটা জটিল তা আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমান্তের ওপারে অবতরণ কিংবা আঘাত হানার পুরো কৌশলটাই নির্ভর করে সরাসরি এবং নিরবচ্ছিন্ন আকাশ পথের ওপর। সেই পথ যখন অচিরে অবরুদ্ধ হয়ে যায়, তখন বিকল্প পথ খোঁজার ধূমকেতু অভিযানের মতো দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এখন আরেকটা প্রশ্ন, যখন ইউরোপের নেতারা বলছে এই যুদ্ধ শুধু ইসরায়েলের স্বার্থে, তখন তারা কি বোঝাতে চাচ্ছে? প্রকৃতপক্ষে তারা বলতে চাচ্ছে এই যুদ্ধটা সবার জন্য দরকারি না, বরং একটি নির্দিষ্ট দেশের স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে, আর তারা এতে জড়াতে চায় না। এটাও বোঝায় যে ইউরোপ এখন নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চায়, সবার কথা না শুনে। এতে কি নতুন কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এতে বোঝা যায় বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসছে। আগের মতো সবাই একসাথে একদিকে নেই। ইউরোপ এখন নিজের অবস্থা আলাদা করে দেখতে চাইছে। সবচেয়ে বড় প্রশ্ন, যদি ইউরোপ এতটা শক্তভাবে অবস্থান নিতে পারে, তাহলে মুসলিম বিশ্বের দেশগুলো কোথায়? কেন তারা নিজেরাই নিজেদের পক্ষে দাঁড়াতে পারছে না? এই প্রশ্নের সহজ উত্তর নেই, তবে বোঝা যায় মুসলিম দেশগুলোর মধ্যে একতা কম। অনেক দেশ নিজেদের স্বার্থে ভয় বা চাপের কারণে খোলাখুলি কিছু বলতে চায় না, তাই তারা অনেক সময় চুপ থাকে বা শক্ত অবস্থান নিতে পারে না। এই ঘটনাগুলো কেবল একটি সংঘাত নয়, এটি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের সংকেত। এমন এক পরিবর্তন যেখানে পুরনো হিসাব নিকাশ আর কাজ করছে না। ইতিহাস কখনো কখনো খুব অদ্ভুত দৃশ্য উপহার দেয়। যখন ইরান একটি অমুসলিম শক্তির জোটবদ্ধ চাপের মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করছে, তখন মুসলিম বিশ্বের অনেক প্রভাবশালী দেশ নীরব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, এই দেশগুলোর সরকার প্রকাশ্যে কোনো শক্ত অবস্থান নেয়নি, কোনো কঠোর বিবৃতি নেই, কোনো দৃশ্যমান প্রতিবাদ নেই, বরং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ এবং রিপোর্টে উঠে এসেছে ভিন্ন চিত্র। পর্দার আড়ালে সহযোগিতা, সামরিক সুবিধা প্রদান, এমনকি গোয়েন্দা সহায়তা দেওয়ার অভিযোগও রয়েছে। কথায় এক, কাজে আর এক, এই দ্বৈত অবস্থা নিয়ে আজ প্রশ্নের মুখে। এই বাস্তবতায় যখন মুসলিম বিশ্ব বিভক্ত, তখন দৃশ্যপটে আসে ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, এমনকি হাঙ্গেরির মতো দেশও একসাথে কণ্ঠ তুলেছে। তারা সরাসরি বলছে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার। কিন্তু কেন? প্রথম কারণ অর্থনীতি। ইউরোপের জন্য মধ্যপ্রাচ্য শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং জ্বালানি নিরাপত্তার একটি বড় উৎস। ইরানকে ঘিরে কোনো বড় যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কাটা পড়বে তেলের বাজারে, কারণ পারস্য উপসাগর বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রোড। যুদ্ধ শুরু হলেই এই রোড ঝুঁকির মধ্যে পড়ে, জাহাজ চলাচল ব্যাহত হয় আর বাজারে আতঙ্ক তৈরি হয়। এর ফল একটাই, তেলের দাম দ্রুত বেড়ে যায়। তেলের দাম মানে শুধু গাড়ির জ্বালানি খরচ না, এটা পুরো অর্থনীতিকে কাঁপিয়ে দেয়। ইউরোপের শিল্প খাত, যেমন কারখানা, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, সবই জ্বালানির উপর নির্ভরশীল। দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে পণ্যের দাম বাড়ে, বাজারে মুদ্রাস্ফীতি তৈরি হয়, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ হঠাৎ করে বেড়ে যায়। খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন সবকিছুই চাপে পড়ে। এর সাথে যুক্ত হয় আরেকটি বড় সমস্যা, অর্থনৈতিক অনিশ্চয়তা। বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চায় না, বাজারে অস্থিরতা বাড়ে, শেয়ার বাজার পড়ে যায়। ইউরোপ ইতিমধ্যে কোভিড অর্থনীতি, অর্থনৈতিক চাপ এবং ইউক্রেন যুদ্ধের প্রভাব সামলাতে ব্যস্ত। তার উপর নতুন করে আরেকটি জ্বালানি সংকট তৈরি হলে সেটি তাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিতে পারে। তাই তারা যে কোনো মূল্যে এই ধরনের যুদ্ধ এড়াতে চায়। দ্বিতীয় কারণ, শরণার্থী সংকট। ইউরোপের জন্য শরণার্থী ইস্যু শুধু মানবিক নয়, এটি একটি বড় রাজনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ। সিরিয়া এবং লিবিয়া যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ ইউরোপে আশ্রয় নিতে গিয়েছিল। সে সময়
ইউরোপের অনেক দেশ সীমান্ত খুলে দিলেও পরবর্তীতে তারা বিশাল চাপের মুখে পড়ে বাসস্থান, খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা সবকিছুতে বাড়তি চাপ তৈরি করে। এই শরণার্থীদের একটি বড় অংশ দীর্ঘমেয়াদে থেকে যায়। ফলে সমাজের নতুন করে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন ওঠে। অনেক দেশে বেকারত্ব বাড়ে, স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং অর্থনৈতিক চরমপন্থী দলগুলো এই ইস্যুকে ব্যবহার করে জনপ্রিয়তা পায়। এখন যদি ইরানকে কেন্দ্র করে বড় যুদ্ধ শুরু হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, কারণ এটি শুধু একটি দেশের সংকট হবে না, পুরো অঞ্চলের অস্থিতিশীলতা ছড়াবে। ইরান, ইরাক, সিরিয়া, আফগানিস্তান এই পুরো অঞ্চলের মানুষ নিরাপত্তার জন্য ইউরোপের দিকে ছুটতে পারে। এতে কয়েক মিলিয়ন নতুন শরণার্থী তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপ জানে তারা এখনও আগের ঢেউ পুরোপুরি সামলাতে পারেনি। নতুন করে এমন চাপ পেলে তাদের সামাজিক কাঠামো, অর্থনীতি এবং রাজনীতি সবকিছুই অস্থির হয়ে উঠবে। তাই তারা শুরুতেই এই যুদ্ধ থামাতে চায়। তৃতীয় কারণ, অর্থনৈতিক অবস্থান। গত এক দশকে ইউরোপের সমাজে একটি বড় পরিবর্তন এসেছে। মানুষ এখন অনেক বেশি সচেতন এবং সরব। তারা শুধু নিজেদের দেশের বিষয় নিয়ে নয়, বিশ্বের অন্য প্রান্তের ঘটনাগুলো নিয়েও মতামত দেয়। সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক সংবাদ, মানবাধিকার সংগঠন সব মিলিয়ে মানুষের সামনে এখন তথ্যের অভাব নেই। ফলে যখন কোনো যুদ্ধ হয় বা কোথাও নিরীহ মানুষের ক্ষতি হয়, তখন ইউরোপের সাধারণ মানুষ তা সহজে মেনে নিতে পারে না। তারা রাস্তায় নামে, প্রতিবাদ করে, তাদের সরকারের কাছে জবাবদিহি চাই। এই জনমত এখন রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। রাজনৈতিক নেতারাও বুঝতে পারছে জনগণের এই অনুভূতিকে উপেক্ষা করলে তাদের জনপ্রিয়তা কমে যাবে, নির্বাচনে প্রভাব পড়বে। তাই তারা অনেক সময় কূটনৈতিক সম্পর্কের চেয়ে নৈতিক অবস্থানকে গুরুত্ব দিতে বাধ্য হয়। এই নৈতিক চাপই ইউরোপকে অনেক ক্ষেত্রে যুদ্ধবিরোধী অবস্থানে নিয়ে যায়। তারা চায় না এমন কোনো সংঘাতে জড়াতে যেখানে তাদের নাম জড়াবে মানবাধিকার লঙ্ঘনের সাথে। চতুর্থ কারণ, রাজনৈতিক বাস্তবতা। ইউরোপের জনসংখ্যার গঠন গত কয়েক দশকে অনেক বদলেছে। সেখানে এখন বড় একটি মুসলিম জনগোষ্ঠী রয়েছে যারা শুধু সংখ্যায় নয়, প্রভাবেও বাড়ছে। তারা এখন নাগরিক, তারা ভোট দেয়, তারা রাজনৈতিকভাবে সংগঠিত। এই জনগোষ্ঠী আন্তর্জাতিক ইস্যুগুলোতে সক্রিয়ভাবে মতামত দেয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিষয়ে। তারা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দাবি জানায় ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। ফলে ইউরোপের রাজনৈতিক দলগুলো এখন এই ভোট ব্যাংকে গুরুত্ব দিতে বাধ্য। তারা জানে এই জনগোষ্ঠীর সমর্থন হারালে নির্বাচনে বড় ক্ষতি হতে পারে। তাই সরকারগুলো তাদের অবস্থান নির্ধারণ করার সময় এই বাস্তবতাকে মাথায় রাখে। এটি শুধু একটি নৈতিক বা আবেগের বিষয় নয়, এটি সরাসরি রাজনৈতিক হিসাব নিকাশের অংশ। ফলে ইউরোপের সিদ্ধান্তগুলো এখন অভ্যন্তরীণ জনসংখ্যার এই পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তরুণ প্রজন্ম। ইউরোপের তরুণরা এখন সোশ্যাল মিডিয়া, বিশ্ববিদ্যালয়, রাস্তায় সব জায়গায় নিজেদের অবস্থান জানাচ্ছে। তারা যুদ্ধবিরোধী, তারা বিচারের পক্ষে। তাদের এই চাপ ও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে ইউরোপ শুধু কথা বলেনি, কাজও করেছে। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি তারা ঘোষণা দিয়েছে তাদের আকাশপথ ব্যবহার করা যাবে না কোনো সামরিক অভিযানের জন্য যা ইরানের দিকে যাচ্ছে। এই একই সিদ্ধান্ত পুরো হিসাব বদলে দিয়েছে, কারণ আন্তর্জাতিক রাজনীতি সবসময় স্বার্থ ও বাস্তবতার উপর নির্ভর করে বদলায়। একইভাবে মুসলিম বিশ্বের ঐক্য প্রশ্নবিদ্ধ হলেও তুরস্ক, পাকিস্তান ও ইরানের মতো দেশগুলো ধীরে ধীরে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ফলে বিশ্ব এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে পুরনো জোট দুর্বল হয়ে নতুন সমীকরণ তৈরি করছে। তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর।